বং দর্পণ, বিনোদন সবার জন্য। নমস্কার। রঙ্গন হাউস অফ অ্যাক্টিভিটিসের 10 বছর উপলক্ষে আমরা একটা প্রদর্শনী আয়োজন করেছি গোলপাক রামকৃষ্ণ মিশনে। এখানে মূলত ছোট ছোট বাচ্চাদের ছবি, ক্রাফট এবং অনেক হাতের কাজ সব কিছুই রয়েছে। মোটামুটি 4 বছর থেকে 55 বছর অবধি ছাত্রছাত্রীদের এখানে ছবি আছে। বেশি বয়স্কদের কমই আছে, বাচ্চাদেরই মূলত আছে। রঙ্গন হাউস অফ অ্যাক্টিভিটিস মোটামুটি 10 বছর আগে শুরু হয়েছিল। এই বছর তার 10ম বার্ষিকী উপলক্ষে আমরা এই প্রদর্শনীর আয়োজন করেছি। রঙ্গন হাউস অফ অ্যাক্টিভিটিসে অনেক রকম কিছু শেখানো হয়। এখানে আঁকা তো মূলত শেখানোই হয়, সিনথেসিস শেখানো হয়, মাউথ অর্গান শেখানো হয়, ভায়োলিন শেখানো হয়, এসরাজ শেখানো হয়, তারপরে ডান্স শেখানো হয়, আবৃত্তি শেখানো হয়, গান শেখানো হয়, তবলা শেখানো হয়। মোটামুটি মিউজিক্যাল যতগুলো পার্ট আছে করানোই হয়। আর ছবি আঁকা তো আমাদের লিপিকা দি করান আর কি, লিপিকা চৌধুরী। উনি রঙ্গনের আর কি কর্ণধার। তো ওনার প্রচেষ্টায় আজকে এই প্রদর্শনীটি আয়োজিত হচ্ছে আর কি। 5 এবং 6 জানুয়ারি অবধি চলবে, 11টা থেকে 7টা অবধি টাইমিং এখানে। আর সকলকে রঙ্গনের তরফ থেকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। বাচ্চারা, তাদের প্রতি আমার অত্যন্ত ভালোবাসা এবং তারা আরও ভবিষ্যতে ভালো করবে, আরও সুন্দরভাবে আমাদের এই প্রদর্শনী বা যে কোনো অনুষ্ঠানে এগিয়ে আসবেন, তার জন্য আমি অভিভাবকের কাছেও আবেদন জানাচ্ছি। তারা জানি তাদের সন্তানদের এই ব্যাপারগুলোতে এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিসগুলো আছে তার জন্য তারা জানি তাদের পাশে থাকেন। এই বলেই আমার বক্তব্য। আজ বিকেল প্রোগ্রাম নিয়ে আমি গৌরব আবার চলে এসেছি আপনাদের সামনে। আজকে একটু অন্যরকম প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে চলে এসেছি আমরা রামকৃষ্ণ মিশনে, একদম সরাসরি রঙ্গনের আর্ট এক্সিবিশনে। রঙ্গন যার সংস্থা, তিনি আমার পাশেই বসে আছেন। দিদি, আপনার নাম? লিপিকা চৌধুরী। লিপিকা চৌধুরীর সংস্থা হচ্ছে রঙ্গন। রঙ্গন, তাতে যেরকম ছবি আঁকা শেখানো হয় একদম 7 থেকে 70 বছর অবধি, সেরকম গান, বাজনা, নাচ সবটাই কিন্তু শেখানো হয়। আর লিপিকা দিয়ে আমার পাশেই বসে আছেন। আজকে যে এক্সিবিশনটা হচ্ছে তাতে আমরা দেখতে পাচ্ছি পুরো একদম কচি কাঁচাদের হাতে যেরকম পেন্টিং হয়েছে সেরকম ক্রাফট হয়েছে, এবং তার মধ্যে যে 2-1টা বড়দের পেন্টিং নেই তা নয়, সেটিও আছে। একেবারে শীতকাল, জানুয়ারির প্রথম দিকেই এই এক্সিবিশন হচ্ছে। 5 এবং 6 তারিখ রামকৃষ্ণ মিশনে এই এক্সিবিশন চলবে। দিদি, রঙ্গন আপনার গ্রুপ, এই গ্রুপটা আপনি কবে সৃষ্টি করলেন? রঙ্গন আমি স্টার্ট করেছি 2014-তে। 2014-তে তখন শুধু ড্রয়িং দিয়েই আরম্ভ করেছিলাম। ড্রয়িং শুধু স্টার্ট করেছিলাম এবং তখন একজন স্টুডেন্ট দিয়েই আমি শুরু করেছিলাম। তারপর আস্তে আস্তে শিখতে শিখতে অনেক স্টুডেন্ট আস্তে আস্তে বাড়ে এবং এখন রঙ্গনের বর্তমান ড্রয়িংয়ের স্টুডেন্ট অনেক। তাদের নিয়েই আমি আজকে এখানে পেন্টিংয়ের এক্সিবিশন করেছি। কারণ রঙ্গনের 10 বছর, এটা 2014-তে স্টার্ট করেছে, 2024-এ আমাদের 10 বছর শুরু হয়েছে। তো 10 বছর শুরুটা আমরা চেষ্টা করেছি যে যেহেতু ড্রয়িং দিয়েই শুরু করেছিলাম, তাই এক্সিবিশন দিয়েই সেলিব্রেশনটা শুরু করব। তাই এক্সিবিশনটা রামকৃষ্ণ মিশন এবং ঠাকুরের জায়গা, সেই হিসেবে রামকৃষ্ণ মিশনকে চুজ করে আমরা রামকৃষ্ণ মিশন আর্ট গ্যালারিতে
রঙ্গন এক্সিবিশন শুরু করলাম। তাছাড়া অন্যান্য উইংস আছে রঙ্গনের, বিভিন্ন উনি গৌরব বললেন যে অনেক কিছু আছে, হ্যাঁ সেগুলো আছে। বিভিন্ন ইনস্ট্রুমেন্টাল শেখানো হয়, তার মধ্যে যেমন সিনথেসাইজার, গিটার, ভায়োলিন, মাউথ অর্গান, তবলা এগুলো শেখানো হয়। তাছাড়া গান শেখানো হয়, নাচের দু তিন রকমের ঘরানা যেটা বলি আমরা ক্লাসিক্যাল ঘরানা, সেগুলো শেখানো হয়, রবীন্দ্র নৃত্য শেখানো হয়, এগুলো শেখানো হয়। আর আরেকটা যেটা বিশেষত্ব রঙ্গনে সেটা হচ্ছে ড্রয়িংয়ের সাথে ক্রাফট। গৌরব দেখেছেন নিশ্চয়ই, আমাদের ক্রাফট আছে, ক্রাফটটা দেখছিলাম বাচ্চারা কিন্তু ক্রাফটও বানিয়েছে, একদম বোতলের ওপর কোনোটা আবার পাল্প করে একদম ওভারল্যাপিং করে পুরো একটা রিলিফ স্কাল্পচারের মতো লাগছে। ওরা আর বাচ্চারা না, আমি এতদিন ক্লাস করাতে করাতে ওদের দেখেছি যে ওরা ক্রাফট করতে খুব ভালোবাসে, মানে ড্রয়িংয়ের সাথে সাথে ক্রাফটটা, সেই জন্য আমি ক্রাফটটা কম্পালসারি, আস্তে আস্তে কম্পালসারি করেছি, কারণ হচ্ছে ক্রাফটটা ওরা করতে খুব ভালো। আর ড্রয়িং ক্রাফট যে কোনো অ্যাক্টিভিটি, ড্রয়িং ক্রাফট বলে না, যে কোনো অ্যাক্টিভিটি একটা মেডিটেশনের মতো কাজ করে, যে কোনো বয়সে, সেটা কিন্তু বাচ্চা বলে না, যে কোনো বয়সে এটা মেডিটেশনের মতো কাজ করে। তো সেই জন্য সেটাকে ওদের ভালো লাগার জায়গা, যেটা ওরা ভালোবাসে সেই জায়গাটা রাখার চেষ্টা করা হয়। তো সেই জন্য ক্রাফটটা আমরা মাসের শেষ যে শনি রবি, সেই শনি রবি ক্রাফট করাই। স্যাটারডে হচ্ছে ছোটদের একদম 4 থেকে 6 বছর যাদের, তাদের শেখানো হয়। আর 7 থেকে 15 বছর বা তারও বেশি যাদের, তারা রোববার দিন ক্লাস করে 9টা থেকে 12টা অবধি। তো ক্রাফটের করতে ওরা খুব ভালোবাসে, আর ড্রয়িংও করানো হয়। ড্রয়িংটা আর আমার সবচেয়ে এখন যেটা ওরা খুব এনজয় করে সেটা হচ্ছে আমার বাড়ির ছাদটা খুব সুন্দর করে ওদের জন্য সাজিয়েছি, ওরা যাতে মানে একটা খোলা আকাশের, মানে এমনি ছাদটা আমার করা কী বলে কাভার করা, ছাদের শেড দেওয়া আছে, কিন্তু এত সুন্দর করে চেষ্টা করেছি যে ওদের মনের মতন করা, যাতে ওরা এনজয় করে ড্রয়িং করে বা এনজয় করে সমস্ত যে অ্যাক্টিভিটি শেখানো হয় সেগুলো এনজয় করে ক্লাসটা করতে পারে। আমরা সেটাকে চেষ্টা করি যে ওদের ভালো, কারণ আমরা এখনকার বাচ্চাদের কিন্তু আমরা মার দিতে পারি না, মাঠে যে খেলবে সেই জায়গাটা মনোজগৎকে, সেই জায়গাটা খেলে নিজের মনোজগৎকে একটা স্বাচ্ছন্দ্যে আনবে, পড়াশোনা ছাড়া, পড়াশোনাটা করতেই হবে, তার সাথে সাথে এগুলোকে করবে। সেই চেষ্টা করা হয় যে ওই খোলা আকাশে, প্রচুর গাছপালাও আছে আমার বাগানে, গাছ মানে ছাদ বাগানে আর কি, তার সাথে ওখানে দোলনা আছে ওদের জন্য। তো এরকম একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে যাতে ওরা ভালোবেসে কাজগুলো করে। লিপিকাদির সাথে আজকে বিকেলে আমরা আড্ডা দিচ্ছি। তো আমরা সবাই জানি যে লিপিকাদি কিন্তু একজন শিল্পী, তিনি যেরকম ছবি আঁকতে জানেন সেরকম মডেলিংও করতে জানেন। ক্লে মডেলিং বলুন, ভাস্কর্য বলতে আমরা যা বুঝি সেটাও কিন্তু তিনি শিখেছেন, জানেন। তো তার যে এই চিত্রকলার প্রতি অনুরাগ এবং শিখে ওঠা, সেটা কিভাবে শুরু হলো এবং তার গুরু কে আছেন, কারদের হাত ধরে তিনি আজকের এই দিনে পৌঁছেছেন, আজকের এই জায়গায় পৌঁছেছেন, সেটা একটু তার থেকে আমরা জেনে নেব। শিখেছি বলতে এখনও শিখে চলছি, মানে শিখছি, মানে শেখার এখনও শিক্ষানবিশই বলতে পারেন। কারণ হচ্ছে আমার যিনি প্রথম গুরু আমার মেসো বিভূতিভূষণ সেনগুপ্ত, উনি এখন নেই, মারা গেছেন। উনি গভর্নমেন্ট আর্ট কলেজে তখনকার দিনে ছিলেন, তখন পাশ করেছিলেন, তার কাছেই আমার ছবির হাতে করি। তো সেখান থেকে ভালোবাসা শুরু, এবার আস্তে আস্তে তারপর শতদল স্যারের কাছে শিখেছি, শতদল বিশ্বাস। কিন্তু আমার টেকনিক্যালি মানে সার্টিফিকেট একটা দরকার, একটা ছাপ দরকার, মানে শিলমোহর তো একটা চাই, সেই শিলমোহরগুলো আমার এসেছে হচ্ছে বিড়লা আর্ট কলেজ থেকে, আর এই রামকৃষ্ণ মিশনের সারদা আর্ট কলেজ একটা আছে সেখানে। এই প্রথম শিকড়টা আপনার ফ্যামিলি থেকেই? একদম, হ্যাঁ, আমার মায়ের বাড়ি থেকে, মানে আমার মা খুব ভালো আঁকেন, এখনও আঁকেন, হ্যাঁ এখনও আঁকেন। এবং আমার মামা মেসো সবাই গভর্নমেন্ট আর্ট কলেজ থেকেই পাশ করেছেন। একদম শিল্প
শিল্প পরিবেশ থেকেই আমার পেয়েছেন। তো সেই হিসেবে সেই এখনও শিক্ষানবিশই বলতে যাচ্ছি, কারণ এখনও মনে হয় ওয়াটার কালার যখন করি মনে হয় যে আরও শিখতে হবে, আরও প্র্যাকটিস দরকার। ওয়াটার কালারের তো যারা ওয়াটার কালার করেন তারা জানেন যে সেই জায়গাটায় আসতে পারফেকশন মনে হচ্ছে না, এখানেও হয়নি, আরেকটু করতে, এরম আর কি। তো শিল্প বান্ধব পরিবেশে বেড়ে ওঠা, তাই জন্য আরও ওই আর্ট অ্যান্ড ক্রাফটটা আরও বেশি করে গ্রো। হ্যাঁ একদম তাই। আর স্কাল্পচার এখনও আমি রামকুমার মান্না স্যারের কাছে শিখছি। এটা স্যার আজকে এসেছিলেন, আমাদের ইনগরেশন উনিই করেছেন, শতদল স্যারও এসেছিলেন। ওনাদের দিয়ে আমার গুরু, মানে আমি একটা প্রথম আমার এখানে এক্সিবিশন হয়তো করছি গ্যালারিতে প্রথম বাচ্চাদের নিয়ে, কিন্তু আমাদের আমি সরস্বতী পুজোর সময় যেখানে আমার রঙ্গনের পুজো হয়, তো সেখানে আমরা প্রতি বছরই ওদের এক্সিবিশন করি, কিন্তু এটা প্রথম যেখানে করছি সেখানে আমার গুরু আসবেন তা তো হয় না। তো আমার গুরুদের দিয়ে আমি ইনগরেশন করিয়েছি। শতদল স্যার এসেছিলেন, রামকুমার মান্না স্যারও এসেছিলেন, ইনগরেশন করেছেন, গোপালদা এসেছিলেন, গোপাল নস্কর। তো এই স্কাল্পচার ভালো লাগা, এই পেন্টিংটা তো ছিলই, কিন্তু রামকুমার স্যার থেকেই ভালো লাগা আরও শুরু হয়েছে, তো এখনও শিখে যাচ্ছি। আচ্ছা, এই যে আপনি ছোটোবেলা থেকে বেড়ে উঠলেন, তারপরে ঠিক স্কুলের গণ্ডি কলেজের গণ্ডি পেরিয়ে ঠিক কখন বিড়লা একাডেমিতে? আমার মাস্টার্স কিন্তু এটাতে না, আমি মাস্টার্স করার পর বিড়লাতে ঢুকেছি। হ্যাঁ, মাস্টার্স আমার হচ্ছে সোশ্যাল ওয়ার্কের ওপর। হ্যাঁ, সোশ্যাল ওয়ার্কের ওপর মাস্টার্স করেছি, তারপরে আমি বিড়লাতে, কারণ যে জায়গাটা ভালো লাগছে না ওখান থেকে মাস্টার্স করার পর চাকরিতেও ঢুকেছিলাম, কিন্তু ছেড়ে দিয়ে আর ভালোবাসার জন্য আবার বিড়লাতে ভর্তি হয়েছি, বিড়লাতে করেছি। তারপর হওয়ার পর আবার ছেড়ে দিয়েছিলেন, তারপরে আবার ভর্তি হয়েছিলেন? না, বিড়লাতে ভর্তি হয়ে ছেড়ে দিইনি, বিড়লাতে ভর্তি তখন আবার মাস্টার্সটা করার পর তো আমি বিড়লায় ভর্তি হয়েছি। হ্যাঁ, আর এগুলো সব বিয়ের পর, এবং এটা বিয়ের পর করেছি, এবং আমার হাজব্যান্ড না থাকলে এগুলো আমার সম্ভব ছিল না। তার এনকারেজমেন্ট, মানে আমি বিড়লাতে ভর্তি হয়েছি, এখানে ভর্তি হয়েছি, এবং এই যে কাজ করে যাচ্ছি সমস্ত, আজকে সে আমি যেখানটা দাঁড়িয়ে আছি সমস্ত সময় সে আমার পাশে আছে, না হলে এই জায়গাটা হতো। মানে আপনার হাজব্যান্ডও একদম শিল্প বান্ধব? একদম একদম, মানে আমি ছবি আঁকি এখনো, আমি যদি ছবি আঁকি সে বলে যায় না এই জায়গাটা ঠিক হয়নি, এই জায়গাটা একটু এরকম হলে মনে হয় ভালো হতো, এরকম আর কি। আপনার থেকে আমরা জানলাম আপনার হাজব্যান্ডও খুব শিল্পবান্ধব একজন মানুষ, মানে আপনি বাপের বাড়ির স্বাদটা যেরকম পেয়েছেন সেরকম শ্বশুর বাড়ির স্বাদটাও পেয়েছেন। তো এই দুটো স্বাদ মিলিয়ে আজকে আপনি রঙ্গনটাকে রিপ্রেজেন্ট করছেন। তো এই একটু বলেন যদি আপনার হাজব্যান্ড কিভাবে আপনার কাজে সাহায্য করেন? আমার কাজে সাহায্য করে বলতে সমস্ত কাজে সাপোর্ট করে, এটা তো বিশাল একটা সাপোর্ট। মানে একজন মহিলার পাশে হাজব্যান্ডের সাপোর্টটা এটাই অনেক, সে সমস্ত কাজে আমাকে সঙ্গে থাকছে, এটা তো একটা। কারণ আমি যখন ক্লাস করাই, এই একটু আগেই আমার গার্জেনরা বলছিল যে একজন বাচ্চা তো ধরো 7-8 বছর 9 বছর ধরে রয়েছে, তো সে বলছিল যে যখন লিপিকাদি ক্লাস করাচ্ছে ক্রাফট ক্লাস করলে বুঝতেই পারেন সারা জায়গায় কাগজপত্র ছড়িয়ে একদম বাচ্চাটা ক্লাস করছে, তো দাদাও বসে গেছে ওদের সাথে। তো এইটা তো বিশাল আমার কাছে একটা সাপোর্ট না, যে আমি বলছে লিপিকাদি কেটে দিতে পারছে না, দাদাও বসে গেছে ওদের সাথে কাটছে, তো এইটা একটা বিশাল একটা সাপোর্ট। তো এই সাপোর্টটা একজন মহিলার পক্ষে, যারা ঘরে বাইরে চাকরি করেন বা সংসার করে অন্য কাজ করেন, তারা জানেন যে এইটা বিশাল একটা সাপোর্ট। আচ্ছা, কোনো সময় এরকম হয়েছে যে আপনার হাজব্যান্ড, আপনি একটা কাজ করছেন, একটা পেন্টিং করছেন, আপনার হাজব্যান্ড কোথাও খুঁত ধরিয়ে দিয়েছে? হ্যাঁ, হয়েছে তো, মানে এখনও হয়। মানে আমি আঁকলে তখন বলছে না, দেখতে দেখতে বলছে না এটা তুমি একটুখানি দেখো, মনে হচ্ছে এটা ঠিক হয়নি, আমি অত জানি না, এরকম বলবো, আমি অত জানি না, তুমি একটু দেখো। তিনি কি মানে কোনো কলেজ থেকে পাশ বা তালিম তার? না একদম না, সে একদম তিনি চাকরিজীবী মানুষ, রেলে চাকরি করেন, তো একদম সে না। কিন্তু এই যে দেখতে দেখতে এতদিন দেখছে আমার সাথে, আমি ছবি আঁকছি বা কোথাও কিছু ক্রাফট করছি, কিছু সমস্ত সময় সে দেখছে, তো সব পাশে
তো সেই জন্য এই ব্যাপারটা হয়তো ভেতর থেকে ওর এখন এসে গেছে। হাজব্যান্ড তো সাপোর্ট করে, হাজব্যান্ডের বাকি পরিবারের লোকজন তারা? হ্যাঁ একদম, মানে ওই যে বললাম আমার শাশুড়ি মা, এই তো আমি চলে এসেছি সকালবেলা, উনি না থাকলে আমি কী করে চলে আসতাম, সেটা তো অবশ্যই। ইভিন ছেলেও, মানে আমার ছেলে এখন জেইউতে সেকেন্ড ইয়ারে পড়ছে, তো আজকে থেকেও সেমিস্টার, আমি তো চলে এসেছি। আর কালকে এখানে সকালবেলা এসেছি, সমস্ত গুছিয়ে টুছিয়ে আমাদের মহারাজের সাথে দেখা করে যেতে যেতে প্রায় 5টা হয়ে গেছে। আমি এখান থেকে ফোন করে বলেছি যে আমার কিন্তু 4:30 হয়েছে, আমার কিন্তু 5টা থেকে ক্লাস আছে, তুই একটু ক্লাসরুমে, কালকে সিনিয়রদের ক্লাস ছিল, তারা নিচে বসতে পারে না মাটিতে, তো টেবিলগুলো পেতে একটু চেয়ার ঠিক করে দে। তো আমি গিয়ে দেখলাম ও সমস্ত রেডি করে রেখে দিচ্ছে। তো এই সাপোর্টগুলো না পেলে আমি কী করে করতাম, মানে রঙ্গন প্লাস আমার টিচাররা, মানে আমি হ্যাটস অফ, মানে ঠাকুরের কাছে মানে কি বলবো, ভীষণভাবে কৃতজ্ঞ সবার কাছে যে এই যে আমার 10 জন টিচার আছে, 10 জন রঙ্গনের টিচার আছে, এবং তারা 2017 থেকে মোটামুটি অন্যান্য 16-17 থেকে অন্যান্য উইংসগুলো খুলেছে, সবাই ভীষণভাবে সাপোর্টিভ, ভীষণ ভালো ক্লাস করান, ভীষণভাবে মানে কোনো রকম বলা যাবে না তাদের কোনো ভূত আছে টিচারদের, মানে তাদের জন্য রঙ্গন এই জায়গাটায় এসে পৌঁছেছে। আচ্ছা, এই যে রঙ্গনটাকে আপনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, যখন ঠিক শুরু করলেন, তখন 2014-তে বললেন আপনি শুরু করেছেন, তখন কতজন স্টুডেন্ট আপনার সাথে ছিল? তারপরে যে এতগুলো স্ট্রিম আপনি বাড়ালেন, সেটা কিভাবে বাড়ালেন? তখন রঙ্গনে যখন শুরু করেছিলাম একজন স্টুডেন্ট ছিল, মানে একটা স্টুডেন্ট দিয়ে আমি রঙ্গন শুরু করেছিলাম। তখন মনে হয়েছিল যে আমি যদি পারি এটা দিয়েই পারবো, তা শুরু করি। তো সেখানে 1-2জন শুরু করলাম। তারপরেই তখন এত তো ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামে রমরমা কিন্তু এত ছিল না, করোনার পরে যতটা হয়েছে। তো যাই হোক, তখন আমি শুরু করলাম এই ওর আঁকা ছবি দেখে বা ওর দেখে ওই ওদের সাথে কথা বলতে বলতে ওর বন্ধু বা তাদের ফ্ল্যাটের কেউ এইসব করতে করতে আস্তে আস্তে রঙ্গনের স্টুডেন্ট বাড়লো। বাড়তে এখন রঙ্গনে নিজস্ব ড্রয়িং স্টুডেন্টই 100-এর ওপর। এছাড়া তো বিভিন্ন উইংস আছে, তাদেরও প্রচুর এরকমই মোটামুটি 40 এরকম স্টুডেন্ট আছে এক একটা উইংসে। তো আমাদের অ্যানুয়াল প্রোগ্রামও হয় ত্রিগুণা সেন অডিটোরিয়ামে, ডিসেম্বরে লাস্ট হয়ে গেল। কি শুধু কি পারফর্ম? সেখানে ওই যে উইংসে আছে, মানে ধরুন যে সিনথেসাইজার আছে, সিনথেসাইজারের গ্রুপ নিয়ে পুরো টোটাল প্রোগ্রামটা এভাবে হয় যে সিনথেসাইজার গ্রুপ, গিটার, তারপর মাউথ অর্গান, ভায়োলিন, তবলা এরম হয়, আর নাচের প্রোগ্রাম হয়, গানের প্রোগ্রাম হয়, আর লাস্টের প্রোগ্রাম হয় সেটা হচ্ছে ড্রয়িংয়ের যে স্টুডেন্টরা, সেটা যারা ইচ্ছুক তাদের নিয়ে একটা নৃত্যনাট্য হয়। ড্রয়িংয়ের স্টুডেন্টরা তো নালে অ্যানুয়াল প্রোগ্রামে পার্টিসিপেট করতে পারবে না, সেই জন্য ড্রয়িংয়ের স্টুডেন্টদের নিয়ে শুধু ওই নৃত্যনাট্যটা করা হয়। এবং আমাদের যিনি নাচের টিচার আছেন একজন, রবীন্দ্র নৃত্য শেখান, সেটা হচ্ছে লিপিকা পুরকায়স্থ, উনি আমাদের পুরো নাটকের বাচ্চাদের সমস্ত ট্রেনিং দিয়ে ওই নাটকটা করান। এই যে রঙ্গন, প্রথমে আপনি একটা স্টুডেন্ট দিয়ে শুরু করেছিলেন, তিনি তারপর আঁকার স্ট্রিমটাই তখন, ছবি আঁকার স্ট্রিমটাই তখন ছিল, তারপর যে নাচ, গান, নাটক, এত কিছু স্ট্রিম আস্তে আস্তে বাড়লো, সেটা কিভাবে? সেটার জন্য আমাদের গার্জেনদের বলতে হবে, তাদের ধন্যবাদ দিতে হবে, কারণ তারা চাইতো লিপিকাদি তুমি একজন তবলার টিচার দাও না, একজন, তাহলে তোমার এখানেই শেখা হয়ে যাবে। বা কেউ বলতো সিনথেসাইজার শেখাবেন, তুমি একটু দেখো না একজন সিনথেসাইজার টিচার যদি পাওয়া যায় তাহলে তোমার এখানেই। এরকম করে শম্ভু প্রসাদ রায়, যার সাথে আপনি কথা বললেন, উনি হচ্ছে ভীষণ মানে রঙ্গনের ওয়েল উইশার, হ্যাঁ ভীষণ, একদম প্রথম থেকে। তখন আমরা যখন আমি এক্সিবিশন করতে পারতাম না, ছবি আঁকা হতো না, আমরা একসাথে ছবি এক্সিবিশন করতাম গ্রুপে। তো উনি বলতেন কি করেন চাকরি করে, একটা এক্সিবিশন করতে পারেন না, ছবি আঁকতে পারেন না। তো তখন ওনার ওই বলা থেকে আস্তে আস্তে রূপকও বললো যে আস্তে আস্তে ছেড়ে দাও, তখন রঙ্গন স্টার্ট করলাম সেই হিসেবে। তখন থেকে ওই
উনি এত বছর ধরে আমাদের ওই এত ওয়েল উইশার হিসেবে রয়ে গেছেন, এবং উনি আমাকে অলোক স্যার, আমাদের যিনি তবলার স্যার, তারপরে সিনথেসাইজার স্যার, আস্তে আস্তে উনি আমাকে খোঁজ এনে দিলেন, আমরা স্টার্ট করলাম। এই যে আপনি চাকরিটা ছেড়ে দিলেন, তারপর এই এই রঙ্গন ইনস্টিটিউশনটা শুরু করলেন, তো কখনো মনে হয় না চাকরিটা করলে ভালো হতো? একদম না, মানে আমি কি বলবো, মানে ওদের নিয়ে যখন থাকি না, মানে করোনার সময় বুঝেছি যে ওরা কি আমার লাইফে, ওদের স্থান কোথায়, মানে আমার ছাত্রছাত্রী, আমাদের মানে এত মিস করেছি, তা একটুও মনে হয় না যে চাকরিটা ছেড়ে ভুল করেছি, কখনো মনে হয় না। কারণ ওদের নিয়ে আমার সারাটা দিন কেটে যায়, ভাবতে থাকি কি করলে ওরা ভালোবাসবে, আরও ভালো মতন থাকবে। দেখুন, পড়াশোনাটা কিন্তু সবাইকে করতে হয়, পড়াশোনাটা করতেই হবে, মাস্ট, কিন্তু অ্যাক্টিভিটিটা হচ্ছে ওদের মনের জগতের জায়গা, মনটাকে ভালো রাখার জায়গা। তো সেই জায়গাটা যাতে ভালো থাকে, তো আমার সবসময় একটা মাথায় ঘোরে যে ওদের কিভাবে আরও কি করলে ভালো হয়, আরও কী করলে ভালো হয়। এই যে অ্যানুয়াল প্রোগ্রামটা একটা প্ল্যাটফর্ম দেওয়া, এক্সিবিশনটা একটা প্ল্যাটফর্ম দেওয়া, যাতে এই যে ওরা দেখছে এই এক্সিবিশনে এসে, এই প্রথম ওদের আর্ট গ্যালারিতে এক্সিবিশন। এতদিন তো ওই যে বললাম, আমার বাড়ির সামনে যে সরস্বতী পুজোর সময় পুরো প্যান্ডেল করে এক্সিবিশন হতো, তো ওইটা থেকে এই যে গ্যালারিতে এসে একটা এক্সিবিশন, ওরা নিজেরা দেখেই ভীষণ অবাক হয়ে যাচ্ছে এবং ভীষণ খুশি, এত কালারফুল দেখছে। আমি কিন্তু যখন বলেছি, ওদের বলিনি কিন্তু যে কোনো থিম, ওদের বলেছি তোমরা তোমাদের ইচ্ছে মতো আঁকবে, নিজের ইচ্ছে যা হবে না। প্রত্যেকে কিন্তু দেখুন কোনো থিমে নেই, প্রত্যেকে কিন্তু নিজের মনের মতো করে এঁকেছে। তো এবং প্রত্যেকটা যখন ছবি দেখছে, নিজেদের ছবি দেখছে, এসে প্রত্যেকে নিজেকে ছবির আগে সঙ্গে ছবি তুলছে, মানে ভীষণ খুশি। তো সেই জায়গাটা থেকে মানে, এবং এক একজন তো বলে গেল, আন্টি পরের বার কিন্তু আরও ভালো করব। এই যে আরও ভালো করব, এই ব্যাপারটা আনার জন্যই কিন্তু এই গ্যালারিতে রাখা, যে আর একটু এনকারেজ করা। তারা মাথার উপর একটা আকাশ। একদম একদম, মানে ওরা ভাবতে পারেনি এরম একটা গ্যালারিতে ওদের একটা এক্সিবিশন হবে। ভীষণ ভীষণ। এই যে রঙ্গন এগিয়ে চলেছে, আগামী দিনে আপনাদের পদক্ষেপ কি? প্রথম তো এই বছরটা আমাদের কাছে ভীষণ একটা ভালো। 2024-এ আপনার রেজলিউশন? হ্যাঁ, সেটাই বলতে যাচ্ছি। 2024 যেহেতু রঙ্গনের 10 বছরের একটা সেলিব্রেশন, আমরা ওই জন্য গ্রুপে আমি লিখেছিলাম যে কীভাবে সেলিব্রেশন। তখন আমাকে গার্জেনরা জিজ্ঞেস করেছিল, ম্যাম আপনি কি একদিনই সেলিব্রেশন করবেন না পুরো ইয়ারটা জুড়ে করবেন? তো আমি বললাম যে না, একদিনে করব না, পুরো ইয়ারটা। কারণ একদিনে সেলিব্রেশন এরমভাবে আমাকে একটা সেলিব্রেশন, একটা অ্যানুয়াল প্রোগ্রাম হয় বা একটা এক্সিবিশন হচ্ছে, কিন্তু ইয়ারে এক একটা সেলিব্রেশন এক একটা জিনিস নিয়ে করলে তখন ওরাও মনে রাখবে যে রঙ্গনের 10 বছরের একটা সেলিব্রেশন হয়েছিল এভাবে একটা পরপর। তো এই জন্য প্রথম আমাদের সেলিব্রেশন, যেহেতু ড্রয়িং দিয়েই রঙ্গন শুরু হয়েছে, তাই প্রথম সেলিব্রেশন আমরা এই এক্সিবিশন দিয়েই আরম্ভ করলাম। এরমভাবে ইচ্ছা আছে পুরো ইয়ারে আমরা 10টা বিভিন্নভাবে বিভিন্ন সেলিব্রেশন করব। তো এইটা একটা ইচ্ছে আছে বিভিন্নভাবে। ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি, দেখতে থাকুন বং দর্পণ, বিনোদন সবার জন্য। বিরতির পর রঙ্গন ইনস্টিটিউশনকে নিয়ে আবার আড্ডায় ফিরে এসেছি। তো এখন কিন্তু আমাদের সাথে একজন আর্ট টিচার, ক্রাফট টিচার, তিনি কিন্তু চলে এসেছেন। দিদিকে বলবেন একটু পরিচয় করিয়ে দিতে। হ্যাঁ, ও আমার রঙ্গনের ক্রাফট টিচার। আমি কিন্তু ওকে বনি করেই ডাকি, কারণ হচ্ছে ও আমার ক্লাসমেট। তো আমরা, ওর নাম মমতা। তো আমরা, এবং আমি না, এখন সবাই মোটামুটি ওকে বনি বলেই ডাকে। ও আমার ক্রাফট টিচার রঙ্গনের। ও আরেকজন ক্রাফট টিচার আছেন, কিন্তু তো চলে গেছে। তো আজকে এখন ওর সাথেই আলাপ করিয়ে দিই আপনার। ও হচ্ছে মমতা। আচ্ছা দিদি, আপনি কতদিন ধরে এই ক্রাফট বাচ্চাদের শেখান? আমি অনেক বছর ধরেই শেখাই। আসলে আমি প্রথমে প্রি স্কুলে চাকরি করতাম, প্রথমে মানে 2000 সাল থেকে। তো
আমি সেখানে বাচ্চাদের আর্ট অ্যান্ড ক্রাফট করাতাম। বেসিক্যালি আমার হচ্ছে যেই জিনিসগুলো আমরা ফেলে দিই, আমরা তো অনেকভাবে ক্রাফট করতে পারি, কিন্তু যেগুলো ধরুন আমরা ফেলে দিই যেই সব জিনিসগুলো, সেগুলো দিয়ে আমি ক্রাফট করাতে বেশি ভালোবাসি। কারণ এতে আমরা কি বাচ্চাদের শেখাতে পারি কি কোনো জিনিসই ফেলার না। মানে অনেক সময় বাচ্চারা খেলতে খেলতে অনেক জিনিস নষ্ট করে, অনেক জিনিস ফেলে দেয়, বাড়িতেও দেখে। তাহলে কি ওরা কোনো জিনিস নষ্ট করতে শিখবে না। সেই জিনিসগুলো দিয়ে কিছু বানিয়ে যে ঘর সাজানো যায়, সেই জিনিসগুলো যে মূল্যবান, সেই মানে আমাদের লাইফের প্রত্যেকটা জিনিসই যে ছোটো ছোটো জিনিসগুলো যে মূল্যবান, এটা শিখবে বাচ্চারা। মানে এটার জন্যই আমি আরও মানে এই ধরনের ক্রাফট করাই। আর এছাড়া আমি যেহেতু 2000 থেকে প্রি স্কুলের সাথে যুক্ত, আমি একটা ছোট বয়সের বাচ্চাদের সাথে যুক্ত বলে আমার ছোট বয়সের বাচ্চাদের সাথে কাজ করতে ভালো লাগে, ওদের সাথে থাকতে ভালো লাগে। তার জন্য অনেকটা আর কি মানে লিপিকার সাথে যুক্ত হয়েছি আমি। মানে আমরা যেটা দেখতে পাচ্ছি এক্সিবিশনে যেরকম বাচ্চারা ছবি এঁকেছে, তার পাশাপাশি কিন্তু ক্রাফট করেছে, বোতলের ওপর বিভিন্ন রকম ডেকোরেশন দেখতে পাচ্ছি, এবং সবথেকে বড় কথা কিছু কিছু ক্রাফট এরকম দাঁড়িয়েছে যেটা রিলিফ স্কাল্পচারের মতো দেখাচ্ছে। তো এগুলো কি আপনি তালিম দিয়ে তৈরি করেছেন? না, কিছুটা সিনিয়র যিনি টিচার আছেন, লিপিকা আছে, তারপরে পাপিয়াদি বলে একজন আছে, উনি করেছেন। আর কিছু আছে যেরকম দেখবেন ওই যে ছোটো ছোটো গ্লাস থাকে, তারপরে ধরুন একটা কোনো কাজ হলো, তারপরে আমরা পেপার কাটিং করে, অনেক পেপার এমনি পড়ে থাকে তো যেগুলো আমরা ডাস্টবিনে ফেলে দিই, সেই পেপারগুলো দিয়ে দেখবেন একটা স্যান্টা করা আছে। বা অনেক জায়গায় দেখবেন ছোটো বাচ্চাদের দিয়ে ভাঁজ করে স্নেক করানো হয়েছে। তো এরকম আর কি বিভিন্ন কারণে ফ্লাওয়ার বানানো হয়েছে অনেক জায়গায়, তারপরে বার্ড বানানো হয়েছে। এইগুলো আমি করিয়ে থাকি। আমি খুব বেশি দিন মানে অ্যাজ এ টিচার যুক্ত নই, মানে আমি হয়তো কয়েক মাস যুক্ত অ্যাজ এ টিচার, বাট মানে বন্ধু হিসেবে আমি অনেক দিন ধরে জানি ওই কাজগুলো করছে। আসলে আমি এতদিন চাকরি করতাম, গত 2-3 বছর আমার ছেলেরও একটু মানে 10, 8, 11, 12 এরকম হয়েছে বলে আমি জবটা ছেড়ে দিয়েছি। তো এখন আমি আস্তে আস্তে লিপিকার সাথে যুক্ত হয়ে, যেহেতু আমার বাচ্চাদের সাথে যুক্ত হতে ভালো লাগে, যেহেতু ক্রাফটের কাজ করতে ভালো লাগে, সেই জন্য আমি এখন রঙ্গনের সাথে যুক্ত আছি এমনি অ্যাজ এ টিচার। কিন্তু লিপিকার জার্নিটা আমি মানে প্রথম থেকে আমরা জানি, মানে যেহেতু আমরা ছোটোবেলা থেকে ক্লাস 5 থেকে 12 অবধি একসাথে পড়েছি, মানে ইটস এ ইনক্রেডিবল জার্নি। মানে মানে ও একটা স্টুডেন্ট দিয়ে শুরু করেছিল এবং এখন অনেকে, এবং ও যে মন দিয়ে কাজটা করে, এটার থেকে বড় কথা হচ্ছে সব বাচ্চাকে ভালোবাসে, তার মানে ও মন দিয়ে করে জিনিসটাকে। তো ওটাই ভালো লাগে, এখানে থাকতে, বাচ্চাদের সাথে থাকতে ভালো লাগে, ওর সাথে কাজ করতেও ভালো লাগে। তো সেখানে আচ্ছা, রঙ্গনের এই যে আপনি ক্রাফট শেখান, আপনাদের তো এই প্রথম এই শোটা হচ্ছে, এর আগে কি সেইভাবে কোনো গ্যালারিতে শো হয়নি? গ্যালারিতে হয়নি, কিন্তু এই যে সরস্বতী পুজোর সময় ও রঙ্গনের স্কুলে হয়েছে, রঙ্গনের স্কুলে বাচ্চাদের নিয়ে হয়েছে, কিন্তু এই আর্ট গ্যালারিতে এই প্রথমবার। আচ্ছা, লিপিকা দিকে তো আপনি বললেন আপনার একবারে ছোটোবেলাকার বন্ধু, ওনার কাজ আপনি তো দেখেছেন এবং এখন উনি শেখাচ্ছেন। উনি যে টোটাল যে কর্মকাণ্ডটা করছে সেটা কেমন লাগছে? আর আমি তো প্রথমেই বললাম মানে ইটস অ্যান ইনক্রেডিবল জার্নি। কেন কি এত মানে বললাম না, একটা স্টুডেন্ট দিয়ে শুরু হয়েছিল, আজকে 100-র উপরে স্টুডেন্ট। তো বুঝতেই পারছেন মানে অনেক ধৈর্য, অনেক অধ্যবসায়ের পরে এই জায়গায় আসতে হয়। তো সেটা তো ওর মধ্যে আছেই। আর তার থেকেও বড় যেটা হচ্ছে এই আঁকা, ক্রাফট এইসবের প্রতি ওর ভালোবাসাটা, মানে এটা আমি বলছি, এবং প্রত্যেকটা বিবাহিত মহিলা বা মেয়েরা বুঝতে পারবেন যে সংসার করে, চাকরি করে, এইসব সামলে তারপরে নিজের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসকে এই জায়গায় নিয়ে যাওয়াটা মানে সত্যি এটা মানে নট আ ম্যাটার অফ জোক। মানে এটার জন্য প্রচুর অধ্যবসায়, ধৈর্য দরকার হয়, তাহলে এই জায়গাটা আসা যায়। সুতরাং সেটা তো ওর আছেই। আমরা তো শুনলাম এতক্ষণ যে আপনাদের যে পরিকল্পনা এবং কাজ কার্যকলাপ, তো আগামী সময়ে আপনারা এক্স্যাক্ট কী কাজ করতে চলেছেন সারাটা বছর জুড়ে? যেহেতু আপনাকে বললাম যে আমাদের এই বছরটা 10 বছর সেলিব্রেশন করব, তো 10 বছর 10 রকমের একটা এই প্রোগ্রাম রাখা হয়েছে, সেইভাবে আমরা এগোবো ভেবেছি। তা প্রথমে এই এক্সিবিশন দিয়ে শুরু করলাম, তারপর সরস্বতী পুজো, এবং সরস্বতী পুজোর দিন আমাদের ইচ্ছে আছে গার্জেনদের, মানে স্টুডেন্টরা কেউ পার্টিসিপেট করবে না সেখানে, শুধু গার্জেনরা, কারণ অনেক মারা আছেন
বাবারাও আছেন যারা তাদের সুপ্ত ট্যালেন্টগুলোকে ওরমভাবে সুপ্ত করে রেখে দিয়েছেন। তো সেইগুলো যাতে একটু বাইরে বের করানো যায় সেই চেষ্টা করা হবে। তো সরস্বতী পুজোর দিন শুধু গার্জেনদের, তারা গান করুক, নাচ করুক, শ্রুতি নাটক করুক, তাদের দিয়েই প্রোগ্রামটা করানো হবে সরস্বতী পুজো। তারপরে বিভিন্ন প্রোগ্রাম, যেমন এরপর রবীন্দ্র জয়ন্তী আছে, তারপর বাচ্চারা আমার সাথে একদিন জুতে যেতে চেয়েছে, ওইটা একদিন নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। তারপর পিকনিক একটা করার ইচ্ছা। তারপর আমরা প্লেন ইয়ার স্টাডি একটা এবছর থেকেই স্টার্ট করবো ভেবেছি। যারা 4th ইয়ার, 5th ইয়ার, 6th ইয়ার আছে তাদের নিয়ে প্লেন ইয়ারে যাওয়ার ইচ্ছা। তো প্লেন ইয়ারে যাব। আর তারপর এরকম কিছু টুকিটাকি টিচার্স ডে আমাদের সেলিব্রেশন হয়, তারপর চিলড্রেন্স ডে হয়, অ্যানুয়াল প্রোগ্রাম হয়, এইসব নিয়ে মোটামুটি 10টা প্রোগ্রাম আমরা সেট করে রেখেছি। তো একটা কিছু কন্ট্রিবিউট করি, যাতে সেই কন্ট্রিবিউশনটা গার্জিয়ানরাও করেন, আমরা টিচারদের তরফ থেকেও কিছু করি, লিপিকার অঙ্গনের তরফ থেকেও কিছু করে তাদের জন্য। আচ্ছা, এবার আমি জানতে চাইবো যে এই যে রঙ্গন আপনাদের ইনস্টিটিউশন এত কাজকর্ম করছে আর্ট এবং কালচারের ওপর, তো এই কেউ যদি যোগাযোগ করতে চায় আপনাদের সাথে, আপনাদের এই কর্মকাণ্ডের থেকে যদি সে কিছু নিজে শিখতে চায়, তাহলে তারা কিভাবে যোগাযোগ করবে? আমাদের রঙ্গন ইনস্টিটিউটটা হচ্ছে যাদবপুর সন্তোষপুরে 3rd রোডে। অ্যাড্রেস হচ্ছে 47A লেকিস 3rd রোড। আপনি গুগলে রঙ্গন টাইপ করলে পেয়ে যাবেন। গুগলে যদি রঙ্গন টাইপ করেন, RONGON, এই রঙ্গন টাইপ করেন, আপনাকে রঙ্গন গুগলে আসে। তো আর ফোন নাম্বার হচ্ছে 9674367555। আরেকটা হচ্ছে 8240950964। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। অসংখ্য ধন্যবাদ দিদি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আজকের বিকেলের আড্ডা আমরা এখানেই শেষ করছি। আপনারা খুব ভালো থাকবেন এবং সারাটা বছর আমাদেরকে এইরকমভাবেই আর্ট অ্যান্ড কালচারের ওপর বিভিন্ন রকম কার্যকলাপ আমরা যেন দেখতে পাই, এটুকু আশা আপনাদের থেকে আমরা রাখবো। অসংখ্য ধন্যবাদ। আজকের বিকেলের আড্ডা আমরা এখানেই শেষ করলাম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রোগ্রামটি দেখার জন্য এবং সবাইকে নমস্কার। আপনারা ভালো থাকবেন এবং শীতটাকে খুব ভালোভাবে এনজয় করবেন।